সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ, রায় দ্রুত কার্যকরের দাবি। পুশিন প্রতিহত করতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন করা হয়েছে 60,000 সদস্য। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন 11 জুন, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। মাত্র 5 কার্য দিবসে শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। আজ 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। একই সঙ্গে সোহেলকে 5 লাখ টাকা এবং স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দিয়েছেন। 19 দিন আগে রাজধানীতে শিশুটির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পল্লবীতে এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় 8 বছরের রামিসা আক্তারের প্রাণ। দেশজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ আর ধিক্কার। মামলার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। রবিবার সকালে তাদেরকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11টার পরপরই বিচারক মাসরুর সালেকিন রায় পড়া শুরু করেন। রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবাসহ বাদী ও বিবাদী পক্ষের লোকজন। বিচারক মামলার রায় পড়েন 35 মিনিট। এ সময় তিনি বলেন, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার অপরাধ প্রমাণিত হয়েছে। এই অপরাধ সংশোধনের অযোগ্য। রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা একটি ভয়ঙ্কর অপরাধ। এর উপযুক্ত শাস্তি না হলে আদালত ব্যর্থ হবে। ধর্ষণ পুরো সমাজকে ব্যথিত করে। সকল জনগণের প্রতি, দেশবাসীর প্রতি এবং আইন অঙ্গনের প্রতি এবং যারা এই অপরাধের জন্য তারা অপরাধ করতে চায় বা করার মতো মানসিকতা আছে তাদের জন্য এটা একটি দৃষ্টান্তমূলক এবং এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের মাধ্যমে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা। দ্রুত তা কার্যকর দেখতে চান তিনি। আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী কাছে শুকরিয়া আদায় করে এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। একটি নৃশংস হত্যাকাণ্ডের পর যেখানে বছরের পর বছর মামলার রায় ঝুলে থাকার নজির রয়েছে, সেখানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই নজিরবিহীন গতি ও দৃষ্টান্তমূলক রায় বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা যেমন বহুগুণ বাড়িয়ে দিল, তেমনি অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা হিসাবে কাজ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন সামনে এলো মাগুরার আসিয়ার কথা। তাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। এখনও মামলার আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। এই অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তি ও অপরাধীর শাস্তি কার্যকর করার দাবি আসিয়ার স্বজন ও পরিবারের। মাত্র 8 বছর বয়সী আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে গুরুতর অসুস্থ আসিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 2025 সালের মার্চে ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় 17 মে রায় দেয় বিচারিক আদালত। রায়ে প্রধান আসামি ঝন্টু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হলেও বাকি আসামিদের খালাস দেয় আদালত। আপিল নিষ্পত্তি এবং আসামির সাজা এখনও কার্যকর না হওয়ায় হতাশ আসিয়ার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি এলাকাবাসীরও। সরকারের কাছে কি চাবো? সরকারের কাছে তো ধরেন আমি 1 বছর 2 মাস ধরে চাইয়েই আসতেছি যে আমার সঠিক বিচার যেটা সেটা করতে, তো সঠিক বিচার তো আমার করলো না। যে এই দেশে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা যদি ওই হিটু সাহেবের যদি আপনারা ফাঁসি দিতেন, তাহলে তার ওই দেশে ওই ঘটনাটা হইতো না। তা আমরা চাই যে অতি সংক্ষেপে ধর্ষণের বিচারগুলো কার্যকারী হোক। আইনজীবীরা জানান, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাগুরা থেকে 13 কার্য দিবসের ভিতরে এই মামলার বিচার কার্য সম্পন্ন করেছিলাম। এই মামলাটি বর্তমানে মহামান্য হাইকোর্টের ডেথ রেফারেন্স হিসেবে শোনানোর জন্য
অপেক্ষমান আছে। এই স্পর্শকাতর মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য একটা স্পেশাল কোর্ট, মহামান্য হাইকোর্ট, মহামান্য বিচারপতি যদি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যদি তৈরি করে দেন তাহলে মনে হয় ভালো হয়। শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য সব অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বিএসএফের পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জানা গেছে দেশের অন্তত ২৬ জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে ৬০,০০০ বিজিবির সদস্য। টহল জোরদার করা হয়েছে সীমান্ত জুড়ে। এদিকে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া ৬ জনের হদিশ মিলছে না। ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু ছিল। ৪৭ বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক জানান, গত রাত ৩টার পর থেকে তাদেরকে আর দেখা যায়নি। এদিকে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিন চেষ্টার ঘটনার ৫৫ ঘণ্টা পরেও ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে শিশুসহ অন্তত ১০ জন। এদের মধ্যে ৩ জন শিশু, ২ জন নারী ও ৫ জন পুরুষ। এই ঘটনায় ওই সীমান্তে বিএসএফ ও বিজিবি মুখোমুখি অবস্থানে রয়েছে। এছাড়া সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশ পুশিনের চেষ্টা করে বিএসএফ। এছাড়া আরও বেশ কয়েকটি জেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিজিবি। সীমান্তে পুশিন রুখতে বিজিবির সদস্যরা সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, পুশিন চেষ্টাকে প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তিনি আরও জানান, ভারতের নয়াদিল্লিতে ৮ জুন বসতে যাচ্ছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের প্রথম বাজেট। শুরুতে এই অধিবেশনের জন্য সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবিদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরীকে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তী জন বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্টজন, রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ আনা হয়। আপনাকে ধন্যবাদ। আপনার কি প্রমাণ আছে যে আপনি ১ নম্বর? প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের ১২,০০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। ৬ দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে কর্মবিরতি শুরু করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন তারা। এই সময় তারা ভর্তি পরীক্ষার ফি কমানো,
ইন্টার্নদের ভাতা 30,000 টাকা নির্ধারণ সহ 6 দফা দাবি জানান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচি পালন করেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি পালনের পাশাপাশি আগামীকাল বেলা 11টা থেকে সকল ক্লাস বর্জনের ঘোষণা দেন। দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। এতে হাসপাতালে থাকা রোগীরা ভোগান্তিতে পড়েন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ফেনীর ব্যবসায়ীরা। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে এই বিষয়টিতে জোর দেন তারা। একই সঙ্গে কর ব্যবস্থা হয়রানি মুক্ত করার দাবি জানান তারা। ফেনীর 6টি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যা জেলার অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা রয়েছেন নানা সংকটে। তাই আগামী বাজেট নিয়ে রয়েছে তাদের বিভিন্ন দাবি। এর মধ্যে ভ্যাট ট্যাক্স আদায়ের প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ করা ও জামানতবিহীন সহজ শর্তে ঋণ সুবিধা প্রত্যাশা করছেন ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িতরা। বাজেট যেন কেবল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ভর না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতির চাকা আরও গতিশীল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা জরুরি। আমরা এমন একটি বাজেট প্রত্যাশা করি যা শুধু রাজস্বের আদায়ের দিক থেকে নয়, বরং শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেটই বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে। আমরা চাই বাজেটেও এই সরকার জনগণের সেই আশানুরূপ কাজগুলো করে মানুষের পাশে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমি ব্যবসায়ীদের পক্ষে একটি কথাই বলবো যে সরকার যেন বিদ্যুৎ, গ্যাস এগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে যেন সার্ভিস দেয়, এটাই আমি প্রত্যাশা করি। শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে আগামী অর্থ বছরের বাজেট। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা চান না। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে, এমনই খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী রুবায়েত হাসান ও ইশরাত সুমা। দর্শক, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধটা গড়িয়েছে 4 মাসের বেশি সময় ধরে। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, নিউজরুম ডিসকাশনে একটু জানতে চাই। আন্তর্জাতিক ডেস্কের যে সহকর্মী রয়েছে ইশরাত সুমা, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থামাতে চাইছেন, ইরান অনড়। অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান শক্তিশালী কিন্তু একগুঁয়ে। পরিস্থিতি আসলে কি, এ বিষয়ে একটু ইশরাত সুমা আমাকে জানাচ্ছেন। ইশরাত, আসলে ট্রাম্প তো এই মুহূর্তে যুদ্ধটা থামাতে চাইছেন, কিন্তু ইরান অনড় অবস্থানে রয়েছে। বাস্তবতা আসলে কি, চুক্তি কি হতে যাচ্ছে, শান্তি আসবে পৃথিবীতে? প্রথমে আপনাকে আমি যেটা বলতে চাই, ট্রাম্প কিন্তু ফাঁদে পড়ে গেছে। যেটা হচ্ছে কি, নেতানিয়াহুর যে প্ররোচনায় ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছিলেন, সেটা কিন্তু কখনোই ট্রাম্প প্রশাসনের এবং ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল না, কিন্তু ট্রাম্প নেতানিয়াহুর কথাই যুদ্ধটা শুরু করেছেন এবং ফাঁদে পড়ে গেছেন বলা চলে। এখন ট্রাম্প মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন। কেন থামাতে চাইছেন সেটা আপনাকে বলি। ট্রাম্প এই যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, অর্থনৈতিক একটা সংকট দেখা গেছে, এবং খোদ যুক্তরাষ্ট্রে কিন্তু অর্থনৈতিক সংকট দেখা গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে যে তিক্ততা, এই তিক্ততা এখন কোন পর্যায়ে রয়েছে? ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে তিক্ততা মূলত এসেছে কিন্তু লেবাননের সামরিক অভিযান বিষয়টা নিয়ে। ট্রাম্প এখন চাচ্ছেন না যে ইসরায়েল লেবাননে একটি সামরিক অভিযান চালাক, এবং ইসরায়েল কিন্তু তারা যুদ্ধবিরতি করার পরও লেবাননে একটি হামলা চালাচ্ছে। নেতানিয়াহুর প্ররোচনায় কিন্তু ট্রাম্প অনেক কিছু খুঁয়েছে, এই যুদ্ধে অনেক অর্থ খুঁয়েছে, তার জনপ্রিয়তা খুঁয়েছে, এবং বিশেষ করে তাদের অনেক আধুনিক প্রযুক্তি খুঁয়েছে, যার কারণে ট্রাম্প অনেকটাই নাখোশ নেতানিয়াহুর ওপর। এর মধ্যে একটি চমকপ্রদ প্রশ্ন আবার সামনে এসেছে গণমাধ্যমের, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাহলে তিক্ত সম্পর্ক যেহেতু গড়িয়েছে এই ফোন আলাপের পর, গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে, এও কি সম্ভব?
যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এই আতঙ্ক থেকেই কিন্তু এই যে ওয়েস্ট এশিয়াতে যে একটি রাজনৈতিক উত্তেজনা, একটি সামরিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি যে রয়েছে, এই পরিস্থিতিতে তারা জানতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপ আসলে কি হতে পারে। এবং এনবিসি নিউজে যেটা বলা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে পেন্টাগন বেশ একটি বার্তা পাঠিয়েছে প্রত্যেকটি সামরিক কর্মকর্তাদের কাছে যে এবং তারা ক্রিটিক্যাল স্তর জারি করেছে ইসরায়েলের যে হুমকি, ইসরায়েলের যে গোয়েন্দাগিরির হুমকি, এই হুমকিটাকে তারা ক্রিটিক্যাল অর্থাৎ সংকটজনক পর্যায়ে উন্নীত করেছে। এবং তারা বলছে যে ইসরায়েল সরাসরি মানুষের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে ডিভাইস কিংবা সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইরান আসলে এই মুহূর্তে কি ভাবছে বা করণীয় কি? 8 এপ্রিল থেকে তো যুদ্ধবিরতির ঘোষণার পরেই ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে আসলে ওয়েস্ট এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি বা শান্তি আলোচনা। ইরান তারা তাদের অবস্থান থেকে সরবে না, তারা প্রত্যেকটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি বজায় রেখে তারা এই প্রস্তাব বা এই শান্তি চুক্তিটাকে এগিয়ে নিতে চায়। এবং ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র কিন্তু এটা চাচ্ছে না। অতএব শান্তি চুক্তি আসলে আমাদের অধরাই রয়ে যাবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়। ঈশাদ সুমা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানবার চেষ্টা করছিলাম নিউজরুম ডিসকাশনে আজকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অবস্থা বা শান্তি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে, বিশ্বে শান্তি ফিরবে কিনা সে বিষয়ে আরও আপডেট নিশ্চয়ই আগামী দিনে আপনাদের দেবার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে 2 সহকর্মীর পর্যালোচনা দেখছিলেন। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফের শিরোপা হাতছাড়ার পরও দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। দলকে 3য় শিরোপা জেতাতে না পারলেও চাকরি হারানো নিয়ে কোনো ভয় নেই তার। সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন সব ধরনের টেকনিক্যাল ভুলের দায়ভার নিজের কাঁধে নিলেও দলের ভেতরে থাকা অন্য কিছুর দায়িত্ব তিনি নেবেন না। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। স্টেডিয়ামের এক প্রান্তে শিরোপা জয়ের উৎসবে বিভোর ভারত নারী ফুটবল দল, অন্য প্রান্তে দাঁড়িয়ে তখন আফসোস করছেন আনিকা রানিয়া সিদ্দিকী। ডাগ আউটের ভেতরে থাকা দলের অন্য সদস্যরাও আক্ষেপে পুড়ছেন শিরোপা হারিয়ে। টিম বাসে ওঠার সময় গণমাধ্যমের দৃষ্টি থেকে নিজেদের আড়ালের চেষ্টা। নারীদের ফুটবল হারিয়েছে সাফে 3য় শিরোপা, সেই সাথে নামের শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমার পরিবর্তে এখন যোগ হয়েছে রানার্স আপ বিশেষণ। এই দলের অনেকে নিজেদের সেরা ভাবে। মানছি ঋতুপর্ণা, আনিকা, মারিয়ামান্দা এরা তারকা, কিন্তু সবাই তো এক না। এই বিষয়গুলো আমাকে বিব্রত করে। পুরো টুর্নামেন্টে গোল পোস্টের নিচে ছিলেন মিলি আক্তার। 9 গোল হজম করেছেন তিনি, কিন্তু তার চেয়েও অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমা থাকার পরও ফাইনালে মঞ্চে তাকে না খেলানোর ব্যাখ্যা দিলেন কোচ। কিছুদিন আগে থাইল্যান্ডের টুর্নামেন্টে রূপনা চাকমাকে সুযোগ দেওয়া হয়, সে কাজে লাগাতে পারেনি। মিলির বয়স কম, কিন্তু তার মধ্যে ভালো করার প্রবণতা আছে। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে পিটার বাটলার। চুক্তি নবায়নে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কোচ বলেন এসব নিয়ে মোটেও ভাবছেন না তিনি। আমার ক্যারিয়ার অনেক লম্বা, অনেক জায়গায় কাজ করেছি। বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন আমাকে নারী দলের দায়িত্ব দিয়েছে, তাই কাজ করছি। পরবর্তীতে কি হবে তা নিয়ে ভাবছি না। দেখতে দেখতে শেষ হলো নারী ফুটবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার লম্বা বিরতি, নতুন মিশনের আগে আপাতত বিশ্রামে থাকবে বাংলাদেশ নারী ফুটবল দল। পিছিয়ে পড়া, ফিরে আসা, আবারও পিছিয়ে পড়া, এই তো নারী সাফ ফুটবলের ফাইনালের গল্প। হ্যাট্রিক শিরোপা জয়ের যে মিশন নিয়ে প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, তা হারিয়ে গেল জওহরলাল নেহরুর ফর্তদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্তর সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ, রায় দ্রুত কার্যকরের দাবি। পুশিন প্রতিহত করতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন করা হয়েছে 60,000 সদস্য। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন 11 জুন, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।